Hey dear, this is Jareen Khan. একটা গল্প শুনবেন? অধ্যায় 18। একটা সিগারেট ধরিয়ে নিজের অফিস চেয়ারটাতে গায়ে এলিয়ে দিল এএসপি রাবেয়া বসরি। তারপর সিগারেটটাতে লম্বা একটা টান দিয়ে ধীরে ধীরে ধোয়ার কুণ্ডলি ছাড়তে লাগল। 2.5 ঘন্টা আগে এসিডিবি রায়হান সিদ্দিকীর ফোন কল এসেছিল তার কাছে। কিছুদিন আগে সানফ্লাওয়ার গার্লস স্কুলে ঘটে যাওয়া গণপিটুনির ঘটনাটা তদন্ত করছে রায়হান সিদ্দিকী। ওই কেসের তদন্তে উঠে এসেছে জলিল ঢালি বলে একজন পথের রাজার নাম। পথের রাজা, খুচরো মাদক ব্যবসায়ীদের এই উপাধি বিএনএসসিরই দেওয়া। যাই হোক, এই জলিল ঢালি এখন রায়হান সিদ্দিকীর পার্সন অফ ইন্টারেস্ট, আর একে খুঁজে বের করার কাজে রাবেয়ার সাহায্য চেয়েছে সে। যেহেতু বিএনএসসির পক্ষ থেকে টালটুর কেস রাবেয়া দেখছে এবং পথের রাজা জলিল টালটুরি ব্যবসা করে, সে রায়হানকে জানিয়েছে জলিল যদি জীবিত থেকে থাকে তাহলে সে দেশের যেখানেই থাকুক না কেন তাকে খুঁজে পাওয়া যাবেই, যদি জীবিত থেকে থাকে। এই শর্তটা জুড়ে দেওয়ার পিছনে একটা কারণ আছে। কারণটা হলো অনেকদিন ধরেই একের পর এক টালটু ব্যবসায়ী রহস্যজনকভাবে খুন হচ্ছে। জলিলও যদি ইতোমধ্যেই খুন হয়ে গিয়ে না থাকে তবে তাকে খুঁজে পাওয়াটা খুব একটা কঠিন হবে না। চিন্তা করবেন না স্যার। ফোনের অপর প্রান্তে থাকা রায়হান সিদ্দিকীর মুখে সবটা শোনার পরে রাবেয়া হেসে বলেছিল, একটু আগে পর্যন্ত যে আপনাদের পই ছিল সে এখন আমাদেরও পই। আমরা তাকে খুঁজে বের করতে পারলে হয়তো আমাদেরও কাজে আসবে। টালটু বিক্রেতা বলে কথা। পই মানে পার্সন অফ ইন্টারেস্ট, ভেঙে বলেছিল এএসপি রাবেয়া। বাপ রে, সব কিছুরই শর্ট ফর্ম করে নিয়েছেন দেখছি আপনারা। মৃদু হাসে রাবেয়া। যাই হোক, ওপাশ থেকে রায়হান আবার জানতে চাই, জলিল বর্ডার ক্রস করে দেশের বাইরে পালিয়ে গিয়ে থাকলে ওকে কিভাবে ধরবেন? রাবেয়া উত্তরে বলেছিল, জলিল খুচরো মাদক ব্যবসায়ী স্যার, আর বড় বড় ড্রাগ লর্ডরা এই খুচরো ব্যবসায়ীদের নিয়ে খুব একটা মাথা ঘামায় না। এরা ধরা পড়ে পুলিশের কাছে ভেতরের কোনো তথ্য ফাঁস করে দিয়ে তাদেরকে বিপদে ফেলতে পারে, এরকম সম্ভাবনা দেখা দিলে তারা নিজেদের লোক দিয়েই মেরে লাশ গুম করে দেয়। কিন্তু এদেরকে দেশের বাইরে পাঠানোর ঝামেলায় তারা কখনোই যাবে না। ওই অপশনটা শুধুমাত্র তাদের নিজেদের জন্যই। বুঝতে পেরেছি। এখন তাহলে কি করবেন? দেশের সব থানায় ইনফর্ম করে দেবেন জলিলের ব্যাপারে? এভাবে খুঁজতে গেলে তো অনেক সময় লেগে যাবে স্যার, আর আমার ধারণা এতটা সময় আপনিও নষ্ট করতে চাচ্ছেন না। একদমই না, সময় নষ্ট করতে চাচ্ছি না বলেই তো আপনার সঙ্গে যোগাযোগ করা মিস রাবেয়া। তাহলে আমাকে একটু সময় দিন স্যার। জলিল যদি জীবিত থেকে থাকে তাহলে যেখানেই আত্মগোপন করে থাকুক না কেন ওকে খুঁজে পাওয়া যাবেই। ঠিক আছে, আমি আপনার ফোন কলের অপেক্ষায় রইলাম তবে। আশা করি সেই ফোন কল খুব জলদিই পাবেন স্যার, মুচকি হেসে বলেছিল রাবেয়া বসরি। জবাবে রায়হান হালকা প্রশংসার সুরে বলেছিল, আই লাইক ইউর কনফিডেন্স, কিপ ইট আপ। থ্যাংক ইউ স্যার। এরপরই ওপাশ থেকে লাইন কেটে দিয়েছিল এসিডিবি রায়হান সিদ্দিকী। আর এদিকে রাবেয়া বসে গিয়েছিল বেশ কিছু হিসেব নিকেশ করতে। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলের বেশ কিছু জায়গায় টালটু ব্যবসায়ীদের আস্তানা চিহ্নিত করেছে বিএনএসসি। এএসপি রাবেয়া বসরি সেসব জায়গায় বিএনএসসির বাছাইকৃত কয়েকজন বিশ্বস্ত অফিসারকে মোতায়েন করেছে সাদা পোশাকে টালটু ব্যবসায়ীদের সমস্ত গতিবিধির ওপর 24 ঘণ্টা নজরদারি করার জন্য। এখন জলিলের সন্ধান দ্রুততম সময়ের মধ্যে যদি কেউ বের করে দিতে পারে তাহলে সেটা পারবে রাবেয়ার মোতায়েনকৃত সেই সাদা পোশাকের পুলিশ সদস্যরাই। কারণ তারা 24 ঘণ্টায় পালা করে চোখে চোখে রাখছে বিভিন্ন এলাকার টালটু ব্যবসায়ীদেরকে। তাই কোনো এলাকার টালটু ব্যবসায়ীরা তাদের আস্তানায় নতুন কাউকে আশ্রয় দিয়েছে কিনা এই খবর সেই এলাকার কর্তব্যরত বিএনএসসির অফিসারদের কেউ না কেউ অবশ্যই জানবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, জলিল কোথায় গিয়ে গা ঢাকা দিয়ে থাকতে পারে? রাবেয়া হিসেব করে দেখেছে, এ পর্যন্ত যত টালটু ব্যবসায়ী খুন হয়েছে তাদের বেশিরভাগই খুন হয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলে। অর্থাৎ এই খুনগুলো যারাই করেছে তাদের ক্ষমতার দৌড় ওদিকটাতে সবচেয়ে বেশি। রাবেয়ার ধারণা, সে এই ব্যাপারটা ধরতে পারার আরও অনেক আগেই টালটু ব্যবসায়ীরা ধরতে পেরেছে। কারণ
দিন শেষে প্রান্ত হারাচ্ছে তাদের লোকজনই। সেক্ষেত্রে রাবেয়ার হিসেব বলছে, জলিল যেখানেই যাক না কেন দক্ষিণ পূর্বাঞ্চলের দিকে যাবে না। এক বিপদ থেকে পালিয়ে আরেক বিপদে কে পড়তে চায়? আর তাছাড়া ওদিককার পথের রাজারা নিজেরাও চাইবে না নতুন আরেকজনের দায়িত্ব নিতে, যেখানে তারা নিজেরাই প্রাণনাশের আশঙ্কায় আছে। তাহলে বাকি থাকল উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে যে পথের রাজাদের খুনখারাবি একেবারেই হচ্ছে না তা নয়, হচ্ছে, তবে দক্ষিণ পূর্বাঞ্চলের তুলনায় অনেক কম। উত্তরবঙ্গের ৯টা জায়গায় টাল্টু ব্যবসায়ী পথের রাজাদের আস্তানা চিহ্নিত করেছে বিএনএসসি। এর মধ্যে 4টা জায়গা আছে যেখানে এ পর্যন্ত কোনো পথের রাজা খুন হয়নি, অর্থাৎ এই 4টা জায়গায় বর্তমানে তাদের জন্য সবচেয়ে নিরাপদ। জলিল নির্ঘাত এই 4টা আস্তানার কোনো একটাতেই গা ঢাকা দিয়ে আছে। প্রায় 10 মিনিট নিজের মস্তিষ্কে নানান হিসেব নিকেশ চালানোর পর এই সিদ্ধান্তে পৌঁছেছিল রাবেয়া বসরি। ফোনের নোটিফিকেশন টোন বেজে উঠতেই সদ্বিদ ফিরে পেল সে। টেবিলের ওপর থেকে তুলে নিল নিজের স্মার্টফোনটা। দেখল এসি রাইহান সিদ্দিকী একটা ছবি পাঠিয়েছে তাকে হোয়াটসঅ্যাপে। সেই ছবির নিচে আরেকটা মেসেজ লিখে দিয়েছে, জলিল ঢালি, অর্থাৎ পথের রাজা জলিলের ছবি এটা। এরপর যেই 4টা এলাকার মধ্যে কোনো এক এলাকায় জলিল আত্মগোপন করে আছে বলে রাবেয়া ধারণা করেছে, সেই 4টা এলাকায় কর্তব্যরত দলগুলোর ইনচার্জদের রায়হানের পাঠানো ছবিটা পাঠিয়ে দিয়েছে রাবেয়া। তারপর প্রত্যেকের সঙ্গেই আলাদা আলাদা করে কথা বলে তাদেরকে কাজ বুঝিয়ে দিয়েছে। তারাও তাদের কাজ বুঝে নিয়েছে। তারপর থেকেই রাবেয়া অপেক্ষা করে আছে কোনো একটা দলের ইনচার্জের ফোন কলের জন্য। অবশ্য অপেক্ষা সে আরও একজনের জন্যও করছে সেই সকাল থেকেই, এএসপি সাজ্জাদ আলম। সকালে ব্যুরোতে এসেই শুনেছে ভদ্রলোক পিবিআইয়ের লিয়াজো অফিসার রুহুল আমিনকে সঙ্গে নিয়ে কোথায় যেন গেছে। কোথায় গেছে তা কাউকে বলে না গেলেও রাবেয়া আন্দাজ করতে পারছে যে পথের রাজাদের মার্ডার কেসের কোনো সূত্র পেয়েছে সাজ্জাদ। হয়তো সেই সূত্রের পেছনেই তাড়া করতে গিয়েছে। 2বার কল দিয়েছিল সে সাজ্জাদ আলমকে, কিন্তু লাভ হয়নি। কল ধরেনি এএসপি সাজ্জাদ। আরেকবার কল দিয়ে দেখব নাকি, আপন মনে ভাবে রাবেয়া। পর মুহূর্তেই চিন্তাটা বাতিল করে দেয় সে। না, এতবার কল দেওয়াটা ভালো দেখায় না। আবারও রাবেয়াকে বাস্তবে ফিরিয়ে আনে তার মোবাইল ফোন। এবারে আর মেসেজ টোন না, তার ফোনের কলার রিংটোনটা বেজে উঠল। সিগারেটটা হাত বদল করে টেবিলের ওপর থেকে নিজের ফোনটা তুলে নিয়ে স্ক্রিনের দিকে তাকালো। স্ক্রিনে ভাসছে রামিজ ঈশ্বরদী। উত্তরবঙ্গের পাবনা জেলার ঈশ্বরদীতে টাল্টু ব্যবসায়ীদের ওপর নজরদারির দায়িত্বে থাকা 5 সদস্য বিশিষ্ট দলটির প্রধান ইন্সপেক্টর রমিজ। হ্যালো রমিজ সাহেব, কলটা ধরেই বলল এএসপি রাবেয়া বসরি। বলুন, কি খবর? স্যার, আপনি যার কথা বলেছিলেন তাকে পাওয়া গেছে স্যার। অপর প্রান্ত থেকে ভেসে এলো রমিজের উত্তেজিত কণ্ঠ। তাই নাকি? জি স্যার, খানিক আমতা আমতা করল রমিজ। তবে স্যার, আপনার পারমিশন ছাড়াই আমরা একটা কাজ করে ফেলেছি। উই আর এক্সট্রিমলি সরি স্যার। কি করেছেন? প্রমাদ গুনল রাবেয়া। জলিলকে ধরতে গিয়ে এরা ওখানকার টাল্টু ব্যবসায়ীদের চোখে পড়ে যায়নি তো? এমনটা হয়ে থাকলে রাবেয়ার টাল্টু বিরোধী অভিযানের এই অংশটা পুরোপুরি ভেস্তে যাবে। কারণ কোনো একটা এলাকার টাল্টু ব্যবসায়ীরা যদি জেনে যায় তাদেরকে 24 ঘন্টা চোখে চোখে রাখা হচ্ছে, তাহলে সারা দেশের টাল্টু ব্যবসায়ীরা সতর্ক হয়ে যাবে। জলিলের কাছ থেকে টাল্টু সম্রাটদের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলেও যেতে পারে, এটা রাবেয়ার কেবল একটি ধারণা মাত্র। কিন্তু টাল্টু ব্যবসায়ী পথের রাজাদেরকে 24 ঘন্টা নজরদারির মধ্যে রাখলে একসময় না একসময় যে টাল্টু সম্রাটদের মধ্যে অন্তত কোনো একজনের কাছে পৌঁছে যাওয়ার একটা না একটা রাস্তা পাওয়া যাবেই, এ ব্যাপারে রাবেয়া নিশ্চিত। তাই বাকির লোভে নগদ পাওনা হাতছাড়া করতে সে একেবারেই রাজি না। স্যার, জলিলকে আমরা অ্যারেস্ট করে ফেলেছি। ওপাশ থেকে ভেসে এলো রমিজের ইতস্তত কণ্ঠস্বর। ওর সাথে আরও 2 জন ছিল, ওদেরকেও ধরেছি। রাবেয়ার কপালে চিন্তার ভাঁজ পড়ল। কোথা থেকে ধরেছেন? ওদের ওখানকার ডেরা থেকে না তো? না না স্যার, রমিজ তাড়াতাড়ি বলে উঠল। ওখান থেকে ধরলে তো বাকিরা অ্যালার্ট হয়ে যেত। তাহলে? আবারও প্রশ্ন করল রাবেয়া। প্রশ্নটা করে বাঁ হাতে রাখা সিগারেটটাতে একটা টান দিতে গিয়েই চমকে উঠল। ছ্যাঁকা খেয়েছে।
সিগারেটটা কখন যে শেষ হয়ে গিয়েছে তা সে খেয়ালই করেনি। সিগারেটের ফিল্টারটা অ্যাশট্রেতে নামিয়ে রাখল সে। স্যার, আপনি আমাকে জলিলের ছবিটা পাঠানোর সঙ্গে সঙ্গেই ওটা আমি আমার বাকি টিম মেম্বারদের ফরওয়ার্ড করে দিয়েছিলাম, রমিজ বলতে শুরু করল। তার কিছুক্ষণ পরেই আমার টিম মেম্বার মোর্শেদ আমাকে কল করে জানালো যে রেলগেট থেকে প্রায় ১.৫ কিলোমিটার দক্ষিণে পৌর শ্মশানের পাশে এখানকার টালটু ব্যবসায়ীদের যে আস্তানাটা আছে ওখান থেকে ৩ জনকে বেরোতে দেখেছে সে। ৩ জনের মধ্যে ২ জনকে সে চেনে, এখানকার পুরনো লোক, কিন্তু তৃতীয় জনকে সে নতুন দেখছে। শুধু তাই না স্যার, আপনার পাঠানো ছবির চেহারার সাথে বাস্তবের চেহারা পুরোপুরি না মিললেও ছবির ব্যক্তি আর ওই তৃতীয় ব্যক্তি যে একই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই বলে জানালো মোর্শেদ। আচ্ছা, তারপর? রমিজ বলে যেতে লাগল। আমি তাকে জিজ্ঞেস করলাম, এখন ওরা কোথায় যাচ্ছে, কি করছে? মোর্শেদ বলল যে ওদেরকে ফলো করে সে রেলগেট সংলগ্ন বাজার পর্যন্ত চলে এসেছে। এখন ওরা ৩ বাজারের একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে, আর সে সেই রেস্টুরেন্টে অপোজিটে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছে। এই কথা শুনে আমি তাকে বললাম সে যেন ওখানেই থাকে, আমি আসছি। আমি আরেক টিম মেম্বার জাবেদকে সাথে নিয়ে সেখানে পৌঁছে দেখি চায়ের দোকান থেকে বের হয়ে যাচ্ছে ওরা ৩ জন। মোর্শেদ জিজ্ঞেস করল, এখনই ধরব কিনা? আমি বললাম, না, পাবলিক প্লেসে ধরাটা ঠিক হবে না। তারপর আমরা আবার তাদেরকে ফলো করতে শুরু করলাম। ফলো করতে করতে রেলগেট থেকে প্রায় আধা কিলোমিটার মতো দূরে একটা নিরিবিলি জায়গায় পৌঁছে তারপর ওদেরকে ধরলাম স্যার। আপনি শিওর ওদেরকে ধরার সময় কেউ দেখেনি? রাবেয়া জানতে চাইল। 100% শিওর স্যার, জোর দিয়ে বলল রমিজ। গুড, রাবেয়া নির্দেশী সুরে বলল। এক কাজ করুন, জলিলের সঙ্গে বাকি দুটোকেও নিয়ে ঢাকায় বিএনএসির হেডকোয়ার্টারে চলে আসুন। বাকি দুটো ছাড়া পেয়ে গেলে আবার ঝামেলা, এর চেয়ে বরং জলিলের সঙ্গে ওরাও আমাদের কাস্টাডিতে থাকুক। জি স্যার, সেটাই ভালো হবে, সায় দিল রমিজ। এখানকার পথের রাজারা তখন ভাববে যে যারা অন্যান্য এলাকায় ওদের লোকজনদেরকে খুন করছে তারা এখানেও অ্যাক্টিভ হয়ে উঠেছে, কিংবা হয়তো ওদের আব্বারাই এই ৩ জনকে গুম করে দিয়েছে। আর শুনুন, রাবেয়া আবার বলল, সবার আসার দরকার নেই, শুধু আপনি, মোর্শেদ আর জাবেদ ওদেরকে নিয়ে আসুন, আর বাকিরা ওখানেই থাকুক। ওকে স্যার। কতক্ষণ লাগতে পারে আনুমানিক? একটু ভেবে রমিজ বলল, ঈশ্বরদী থেকে বসিলা রোডে আমাদের হেডকোয়ার্টারে এসে পৌঁছাতে মিনিমাম ৪ থেকে ৫ ঘন্টা তো লাগবেই স্যার, কিন্তু রাস্তায় জ্যাম থাকলে হয়তো ১-১.৫ ঘন্টা বেশি সময় লাগতে পারে। নিজের প্রকাণ্ড ডায়াল বিশিষ্ট হাতঘড়িটায় সময় দেখল রাবেয়া বস্রী। এখন বাজে ১:৫, অর্থাৎ তাদের এসে পৌঁছতে পৌঁছতে অন্ততপক্ষে সন্ধ্যা ৬:৩০ থেকে ৭টা তো বাজবেই। ওকে, ব্রিং হিম অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে স্যার। লাইন কেটে দিল রাবেয়া। তারপর রায়হান সিদ্দিকীর নম্বরে কল করে ফোনটা আবার কানে ঠেকাল। অধ্যায় ১৯। বলুন মিস রাবেয়া। কলটা ধরেই রায়হান বলল, এনি আপডেট? আপডেট জানাতেই তো আপনাকে ফোন করা স্যার। কথাটা রাবেয়া বস্রী যথেষ্ট স্বাভাবিক কণ্ঠে বলার চেষ্টা করলেও তার কণ্ঠের একটা কিঞ্চিত উচ্ছ্বসিত ভাব রায়হানের কান এড়াল না। সে প্রশ্ন করল, খোঁজ পেয়ে গেছেন, তাই তো? শুধু খোঁজ না স্যার, অপর প্রান্ত থেকে ভারী কি চালে বলল রাবেয়া, জলিলকেই পেয়ে গেছি। বলেন কি, এত দ্রুত? বেশ অবাকই হল ডিবির সহকারী কমিশনার। জি স্যার, উত্তরবঙ্গে গিয়ে লুকিয়েছিল ব্যাটা, এএসপি রাবেয়া বস্রী বলল। আমাদের কয়েকজন লোক ওকে অ্যারেস্ট করে নিয়ে ঢাকায় আসছে। সন্ধ্যা ৭:৩০ নাগাদ ওকে নিয়ে আমাদের হেডকোয়ার্টারে চলে আসবে ওরা। দুর্দান্ত! ১০০ ওয়াটের বাল্বের মতো জ্বলে উঠল রায়হানের মুখমণ্ডল। আমি তাহলে ঠিক ৮:৩০ দিকে চলে আসবো আপনাদের হেডকোয়ার্টারে। আপনি চাইলে আরেকটু দেরি করেও আসতে পারেন স্যার, যাতে করে আপনি ওকে ইচ্ছে মতো কেলিয়ে নিতে পারেন এর মধ্যে, তাই তো? খানিকটা খোঁচার সুরেই বলল রায়হান। আপনি জেনে খুব খুশি হবেন যে আমি আমার মেথডে বেশ পরিবর্তন এনেছি। আপনার সেই নতুন মেথড সম্পর্কে ধারণা করতে না পারলেও এই মুহূর্তে আপনার মুখে যে বাঁকা হাসিটা ফুটে আছে সেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। কথাটা বলতে বলতে লম্বা একটা নিঃশ্বাস ফেলল রায়হান। তারপর আবার বলল, যাকগে, দুর্দান্ত কাজ করেছেন আপনারা।
অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার পুরো টিমকে। সন্ধ্যার পরে দেখা হচ্ছে তাহলে। ঠিক আছে স্যার, রাখছি। ফোনটা রেখে সামনের দিকে তাকালো রায়হান সিদ্দিকী। থতমত খেয়ে গেল তার সামনে বসে চোখের পাতা সরু করে তার দিকে তাকিয়ে থাকা ফারিয়ার চোখে চোখ পড়তেই। তাদের দুজনের মাঝখানের টেবিলটার উপরে রাখা পিৎজাটা দেখিয়ে রায়হান কিছুটা মিনমিন করে বলল, ইয়ে, পিৎজাটা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। সেটা তোমার না বলে দিলেও চলবে, মুখ ঝামটা মেরে বলল ফারিয়া। পিৎজা ঠান্ডা করে খাওয়ার অভ্যাস তো তোমার, আমার না। পিৎজার একটা স্লাইস তুলে নিয়ে সেটা থেকে এক কামড় নিয়ে ২-৩ বার চিবিয়ে গিলে ফেলল সে। তারপর সেই স্লাইসটা নিচে নামিয়ে রেখে আবার রায়হানের দিকে তাকাল। কপট সন্দেহ মিশ্রিত কণ্ঠে বলল, তা কেই রাবেয়া, যার বাঁকা হাসি তুমি এখানে বসে দেখতে পেলে? বিএনএসসির একজন অফিসার, হেসে ফেলল রায়হান সিদ্দিকী। এক টুকরো পিৎজা তুলে নিতে নিতে সে আবার প্রশ্ন করল, আচ্ছা, তোমার রাগটা ঠিক কী নিয়ে বলো তো? আমার পিৎজা ঠান্ডা করে খাওয়া নিয়ে, তোমার সাথে গল্প করার মাঝখানে ফোন রিসিভ করা নিয়ে, নাকি ফোনের অপর পাশে থাকা মানুষটার বাঁকা হাসি দেখতে পাওয়া নিয়ে? আমার রাগের কারণটা জেনে কি করবে শুনি? একটু আগে নিচে ফোন নামিয়ে রাখা পিৎজার টুকরোটা আবার মুখের কাছে তুলে নিয়ে সেটাতে বড় করে একটা কামড় বসালো ফারিয়া। দেখো, রায়হান ব্যাখ্যা করল, মার্ডার কেস সমাধান করার জন্য যেমন সবার আগে কজ অফ ডেথ জানাটা জরুরি, তেমনি প্রেয়সীর অ্যাঙ্গার কেস সমাধান করার জন্য কজ অফ অ্যাঙ্গার জানাটা জরুরি। তোমার রাগ ভাঙাবো তো, তাই রাগের স্পেসিফিক কারণটা জানতে চাচ্ছি। রায়হানের কথা শুনতে শুনতে মুখের ভেতরে থাকা পিৎজার টুকরোটা চিবুচ্ছিল ফারিয়া। সেটা গিলে ফেলে কয়েক মুহূর্ত চুপচাপ তাকিয়ে রইল সে রায়হানের দিকে। তারপর ফিক করে হেসে ফেলল মেয়েটা। এরপর হাসতেই থাকল। তার সেই হাসি যেন আর থামতেই চায় না। আহা, কি অপূর্ব সুন্দর হাসি! রায়হান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল ফারিয়ার দিকে। সামান্য থেকে সামান্য ব্যাপারেও কি সুন্দর প্রাণ খুলে হাসে মেয়েটা। আর তার সেই হাসিতে একটা আলাদা মাত্রা যোগ করে দেয় তার ঠোঁটের ডান পাশের তিলটা। সে হাসলে ওই তিলটাও যেন হেসে ওঠে। হ্যাঁ, কি হলো তোমার? রায়হানের চোখের সামনে দিয়ে হাত নাড়াল ফারিয়া। কি দেখছ এমন করে? সদ্বিদ ফিরে পেল রায়হান। মৃদু হেসে বলল, তোমাকে। হয়েছে, ফারিয়া মুখ ভ্যাংচাল। এবার দয়া করে পিৎজাটা খাও, না হলে একটু পর সত্যি সত্যিই ঠান্ডা হয়ে যাবে, তখন জঘন্য লাগবে খেতে। আরে ধুর, রায়হান উড়িয়ে দিয়ে বলল, পিৎজা বহুত খাওয়া যাবে, তুমি বরং আরেকটু হাসো, আমি দেখি। ফারিয়া আবার হেসে ফেলল। আর রায়হান সিদ্দিকী, সে আবার মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েই রইল। ওদিকে পিৎজা গ্যারাজের কয়েকজন পুরনো বেয়ারা নিজেদের কাজকর্ম করতে করতে আর চোখে রায়হান আর ফারিয়ার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। তারা গত ৪ বছর ধরে নিয়মিত দেখে আসছে এই জুটিকে। এই গল্পের বাকি অংশের কিছু অংশ শুনবেন আগামীকাল ঠিক রাত ১০টায়।